আজকের গল্পটি মহাকালের লিখন, যা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্র থেকে নেয়া। গল্প পাঠে কাকাবাবুর ভূমিকায় শাশ্বত, সন্তুর ভূমিকায় শুভম, বিমানের ভূমিকায় সৌরভ, বাংলোর কুকের ভূমিকায় অম্লান, রূপেনের ভূমিকায় বিট্টু এবং রঘুর ভূমিকায় স্বর্ণাপু। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে কাকাবাবু হঠাৎ বলে উঠলেন, এ কি, এগুলো কিসের ডিম? সন্তুও বেশ অবাক হয়েছিল। ডাক বাংলোর কুক তাদের দুজনের জন্য একটা প্লেটে চারটে ডিম সেদ্ধ দিয়ে গেছে। ওরকম ডিম সন্তু কখনো আগে দেখেনি। মুরগির ডিমের চেয়েও একটু ছোট, পুরোপুরি গোল, ঠিক পিং পং বলের মতো। প্লেটে যেন অবিকল চারটি বল। এক্ষুনি ওগুলো নিয়ে টেবিল টেনিস খেলা যায়। বিমান আগেই ব্রেকফাস্ট খেয়ে এসছে। সে শুধু এক কাপ চা নিয়ে বসেছে খানিক। তো আমি নিয়ে আসিনি, আমি সেদ্ধও করিনি, সুতরাং আমার খেতে দোষ কি? তাহলে অন্য লোকও আরো বেশি করে এই ডিম ধরবে, বাজারে এনে বিক্রি করবে। সেই জন্য একদম খাওয়া বন্ধ করে দিতে হবে। ডিম নিয়ে যাও, আমরা শুধু টোস্ট আর চা খাবো। বাংলোর কুকটি বললেন, আপনি বললেন স্যার কচ্ছপ কমে যাচ্ছে। একদিকে কিন্তু কচ্ছপ পাওয়া যায় অনেক, ওরা সমুদ্রে থাকে, কিন্তু ডিম পাওয়ার সময় উপরে উঠে আসে, কিন্তু সামান্য একটু গর্ত করে ডিম পাইরা তারপর আবার মাটি চাপা দিয়া চলিয়া যায়। লোকেরা সেই সময় করে দেখলেই চিনতে পারে। কাকাবাবু বললেন, লোকেরা অমনি সেই ডিমগুলো চুরি করে আনে, তাই তো? এখন যতই কচ্ছপ থাক, এইভাবে ডিম নষ্ট হলে একদিন কচ্ছপের বংশ ধ্বংস হয়ে যাবে না? পৃথিবীর কত প্রাণী এভাবে শেষ হয়ে যাচ্ছে তুমি জানো? বিমান বলল, কচ্ছপ মারাও যে খুব সোজা, একবার ধরে উল্টে দিতে পারলেই হলো। ওরা নিজে থেকে আর সোজা হতে পারে না। কাকাবাবু বললেন, নিরীহ প্রাণী বলেই একসময় সাহেবরা হাজার হাজার কচ্ছপ মেরে ফেলেছে। ভারত মহাসাগরে এমন অনেক দ্বীপ ছিল যেখানে লক্ষ লক্ষ কচ্ছপের বাসা ছিল। এক একটা দ্বীপে যখন সাহেবদের জাহাজ নেমেছে, তখন খেলার ছলে তারা যত ইচ্ছে কচ্ছপ মেরেছে। বিমান বলল, সাহেবরা তো সর্বভুক, কচ্ছপের মাংস নিশ্চয়ই ওরা খায়। সন্তু বলল, ইস। বিমান বলল, চলুন কাকাবাবু, এবার আমাদের বেরোতে হবে। কাকাবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালেন। ডাইনিং রুম ছেড়ে সবাই চলে এলো বাইরে।
একটা ঝকঝকে নতুন জিপসি গাড়ি অপেক্ষা করছে ওদের জন্য। উর্দি পরা ড্রাইভার দরজা খুলে দিল। কাকাবাবু জোরে একবার শ্বাস টেনে বললেন, আহ, এখানকার বাতাস কি পরিষ্কার, চমৎকার টাটকা গন্ধ। এইটুকু রাস্তা আর গাড়িতে গিয়ে কি করব, চলো হেঁটেই যাই। বিমান বলল, হাঁটতে অসুবিধা হবে না তো আপনার? কাকাবাবু হেসে বললেন, "হা হা হা, না হ্যাঁ, এই ক্রাচ নিয়েই আমি মাইলের পর মাইল হাঁটতে পারি, চলো চলো। রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে সমুদ্রের দিকে। একেবারে লেখার কালির মতন ঘন নীল জল, রয়্যাল ব্লু। খুব কাছেই একটা দ্বীপ, সবুজ গাছপালা এমন ভর্তি যে এখান থেকে মনে হলো 1 ইঞ্চিও জায়গা খালি নেই। এমন নিবিড় জঙ্গল সন্তু আর কোথাও দেখেনি। সন্তু এই দ্বিতীয়বার এসছে আন্দামানে। পোর্ট ব্লেয়ার শহরটা তার বেশ চেনা লাগছে, মনটা বেশ খুশি খুশি লাগছে তার। এখনকার সমুদ্র অন্যরকম, দীঘা কিংবা পুরীর সঙ্গে কোনো মিল নেই। তীরের কাছে জল একটুও ঘোলা নয়, একেবারে স্বচ্ছ। একটুক্ষণ তাকিয়ে থাকলেই মাছের ঝাঁক দেখা যায়। মোটর লঞ্চটাও রেডি হয়ে আছে। ওপরের ডেকে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এর মালিক রূপেন মিত্র। কাকাবাবুদের দেখে 2 হাত জুড়ে নমস্কার করে বললেন, আসুন আসুন মিস্টার রায়চৌধুরী, আমরা ঠিক 9টার সময় রওনা দেব। লঞ্চটা মাঝারি আকারে, নিচে 4খানা ক্যাবিন, অনায়াসে 8 জন লোক শুতে পারে। রান্নাবান্নার ব্যবস্থাও আছে। একসঙ্গে বেশ কয়েকদিন সমুদ্রের বুকে ঘুরে বেড়ানো যায়। রূপেনবাবুদের ঝিনুক আর মাদার অফ পার্লের ব্যবসা। আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি সমুদ্রের ঝিনুকের অন্ত নেই। কত রকম ঝিনুক, মাঝে মাঝে শঙ্খ উঠে আসে। মাদার অফ পার্ল দিয়ে মেয়েদের গয়নার লকেট হয়। এবার অবশ্য এই লঞ্চে ঝিনুক তুলতে যাওয়া হচ্ছে না। বিমান একজন বিমান চালক, তার নামের সঙ্গে কাজের খুব মিল। সে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট। মাঝে মাঝে তাকে আন্দামানে আসতে হয়। রূপেন মিত্রের সঙ্গে খুব তার ভাব। বিমানই কাকাবাবুদের এখানে বেড়াতে আসার ব্যবস্থা করে দিয়েছে। ওপরের ডেকে কয়েকটা চেয়ার পাতা আছে, সবাই বসলো সেখানে। লঞ্চটা বন্দর ছেড়ে ছুটে চলল গভীর সমুদ্রে। পাশ দিয়ে মাঝে মাঝে অন্য লঞ্চ যেতে যাচ্ছে, সেগুলোতে যাত্রী ভর্তি। এখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হলে লঞ্চ ছাড়া কোনো উপায় নেই। বিমান বলল, এখানে কত দ্বীপ, অনেক দ্বীপের তো কোনো নামই নেই। কাকাবাবু তো জানেন, আপনি এদিকটা ভালো করে ঘুরেছেন। কাকাবাবু দুদিকে মাথার নাড়লেন। বিমান আবার বলল, জানেন রূপেনবাবু, নিজের চোখে দেখেছেন সে কথা। কাকাবাবু মৃদু হেসে বললেন, সে এক লম্বা গল্প, এখন সে কথা থাক। আচ্ছা রূপেনবাবু, আপনি কি নিজের চোখে মারমেড দেখেছেন? রূপেনবাবু বললেন, না, আমি দেখিনি। আমি লঞ্চে করে অনেক ঘুরেছি। বড় বড় তিমি তো হামেশাই দেখা যায়, কিন্তু মারমেড জাতীয় আমি কিছু দেখিনি। কাকাবাবু মুখ ফিরিয়ে বললেন, বিমান যে বলল আপনি দেখেছেন, মারমেড একবার প্রতিশ্রুতি দিয়েই তো বিমান আমাদের এখানে টেনে আনলো। এখন না দেখতে পাওয়াটা আমাদের একটা দুর্ভাগ্যের বিষয় হয়েই দাঁড়াবে। রূপেনবাবু বললেন, হ্যাঁ, আমার লঞ্চে 2 জন খালাসি নাকি দেখেছে মাসখানেক ধরে। এখানে একটা গুজব রটছে যে একটা মারমেড বা জলকন্যাকে নাকি মাঝে মাঝে দেখা যাচ্ছে। কোনো নির্জন দ্বীপের ধারে বসে বসে থাকে, মানুষের সামান্য সাড়া শব্দ পেলেই চোখের নিমেষে জলে ঝাঁপ দেয়। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি এটা বিশ্বাস করেন? রূপেনবাবু বললেন, আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু নেই। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, যারা দেখেছে তারা মারমেডটিকে কেমন দেখতে বলেছে? রূপেনবাবু বললেন, ওপরের দিকটা একটা সুন্দরী মেয়ে, লম্বা চুল, ফর্সা রং, টানা টানা চোখ, আর তলার দিকটা মাছের মতো, 2টো পা নেই, তার বদলে লেজ যেমন হয়। কাকাবাবু বললেন, সবাই এই রকমই বলে। কোপেনহেগেন শহরের এই রকম একটি মারমেডের মূর্তি আছে। বিমানবাবু বলল, সেটা তো বিখ্যাত, আমি দেখেছি। কাকাবাবু বললেন, হ্যাঁ, মূর্তিটা তুমি দেখেছো, কিন্তু আসল মারমেডে পর্যন্ত কোনো মানুষ চোখে দেখেনি। বিমান বলল, কি বলছেন?
কেউ দেখেনি? তবে সে বহুকাল ধরে এত গল্প? কাকাবাবু বললেন, সবই গল্প, মানুষের কল্পনা, কোনো প্রমাণ নেই। মাঝে মাঝে গুজব ওঠে, কিন্তু আজ পর্যন্ত কেউ ছবি তুলতে পারেনি। সন্তু বলল, আমি ক্যামেরা এনেছি, সত্যি যদি একটা মারমেড দেখতে পাই তাহলে পটাপট ছবি তুলব, তাহলে সেটা একটা বিরাট আবিষ্কার হবে, তাই না? কাকাবাবু বললেন, তা হবে, কিন্তু বেশি আশা করিস না। বেশি আশা করলে বেশি নিরাশ হতে হয়। সমুদ্র রকম কোনো প্রাণী থাকতে পারে না। বিমান অবিশ্বাসের সুরে বলল, এই কথা কি করে বললেন? এখনো কত রকম রহস্যময় প্রাণী আছে সমুদ্রে, মানুষ কি সব জানে? কাকাবাবু বললেন, রহস্যময় প্রাণী থাকতে পারে, কিন্তু যে প্রাণীর ওপরের দিকটা মানুষের মতো, তার হার্ট আর লাংসও মানুষের মতন হবে, সে বেশিক্ষণ জলে ডুবে থাকবে কি করে? তবে অন্য দুটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে, তাদের দেখে অনেক মানুষ বলে ভুল করে। সন্তু জিজ্ঞেস করলো, মানুষের মতন প্রাণী? কাকাবাবু বললেন, মোটেই মানুষের মতন নয়, একেবারে জলজন্তু। একটির নাম মানাটি আর একটির নাম ডুগং। এরা বিরাট বিরাট প্রাণী, এক একটির ওজন প্রায় 1 টন। তিমি মাছ যেমন জলের ওপর মুখ ভাসিয়ে নিঃশ্বাস নেয়, তেমনি মানাটি আর ডুগংরাও প্রায় জলের ওপর মুখখানা ভাসিয়ে থাকে। বহুকাল ধরে এই গভীর সমুদ্রে নাবিকরা এদের দেখছে। এদের মুখের সঙ্গে মানুষের কিছুটা মিল আছে বলে শুনেছি। একটু থেমে অনেকখানি চওড়া করে হেসে কাকাবাবু আবার বললেন, মেয়েরা তো জাহাজের নাবিক হয় না, নাবিকরা সবাই পুরুষ, সেই জন্য মানুষের মুখের সঙ্গে কিছুটা মিল আছে এমন প্রাণী দেখেই নাবিকরা তাকে কোনো মেয়ে বলে মনে করে। সেই থেকেই জলকন্যার কাহিনী চালু হয়েছে। সন্তু জিজ্ঞেস করলো, ওই মানাটি আর ডুগংদের কেমন দেখতে? কাকাবাবু বললেন, আমি নিজের চোখে দেখিনি, ছবি দেখেছি। কয়েকজন বৈজ্ঞানিক দেখে লিখেছেন যে ওদের মুখ বিচ্ছিরি রাগী বুড়োর মতন। সাধারণ মানুষের মুখের চেয়ে অনেকটা বড়। এদের তলার দিকটা মাছের মতো, কিন্তু এরা মাছ নয়, ম্যামাল, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী শিরদাঁড়া আছে। বিমান বলল, ধুর ছাই! কাকাবাবু বললেন, আমি মারমেড দেখার আশা করিনি, তবে একটা মানাটি কিংবা ডুগং যদি দেখতে পাই সেটাই যথেষ্ট। এদিককার সমুদ্রে সাধারণত ওদের দেখা পাওয়া যায় না। রূপেনবাবু বললেন, আমার খালাসি একটা প্রস্তাব পাঠিয়েছে। কাকাবাবু বললেন, ভালো কথা। এরপর কফি এলো। কফি খেতে খেতে ওরা তাকিয়ে রইল সমুদ্রের দিকে। নির্জন সুন্দর সুন্দর দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে লঞ্চটা। মাঝে মাঝে বড় ঢেউতে লাফিয়ে লাফিয়েও উঠছে। জল ছিটকে আসছে ওপরের ডেক পর্যন্ত। কাকাবাবু, সন্তু, বিমান তিনজনই প্যান্ট শার্ট পরা, কিন্তু রূপেনবাবু বনেদি বাঙালিদের মতন পরে আছে কুচনো ধুতি আর ধপধপে সাদা পাঞ্জাবি। একবার জলের ছিটে তার পাঞ্জাবির অনেকটা ভিজে গেল। কাকাবাবু একটা বাইনোকুলার এনেছেন, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে অন্যরাও দেখছে। একসময় সন্তু চেঁচিয়ে উঠল, ওই যে, ওই যে! সবাই চমকে ঘুরে তাকালো। না, জলকন্যা নয়, মানাটি কিংবা ডুগংও নয়, এক ঝাঁক উড়ুক্কো মাছ, ফ্লাইং ফিশ, পার্শ্বের মতন সাইজ, দুজনে দুটো ডানা। মাছগুলো জল থেকে লাফিয়ে উঠে ফরফর করে বেশ খানিকটা উড়ে যাওয়ায় আবার জলে ডুব দিল। কাকাবাবু বললেন, এও তো একটা বেশ ভালো জিনিস দেখলি রে সন্তু। এরপর আরো 3 ঘন্টার মধ্যে আরো কত কিছু দেখা গেল না। সমুদ্র যতই সুন্দর হোক, বেশিক্ষণ চেয়ে থাকতে একঘেয়ে লাগে। লঞ্চের ভটভট শব্দটাও বিরক্তিকর। যদিও বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু মাথার ওপর গন গন করে সূর্য জ্বলছে। গরম না লাগলেও চোখ ঝলসে যাচ্ছে। একসময় লঞ্চটা হঠাৎ থেমে গেল। রূপেনবাবু নিচের একটা ক্যাবিনে গিয়েছিলেন পাঞ্জাবিটা পাল্টাতে। ওপরের এসে বললেন, কাছেই ওই যে দ্বীপটা দেখছেন, ওর ধারণা দুবার দেখা দিয়েছে মারমেডকে এখানে। অপেক্ষা করলে তার দেখাও মিলতে পারে। ওখানে গিয়েই আমরা খেয়ে নেবো নয় দুপুরে খাবারটা। কাকাবাবু বললেন, চমৎকার আইডিয়া।
জলকন্যা কিংবা বিরাট কোনো জলজন্তু দেখা যাক বা না যাক, নতুন একটা দ্বীপে পিকনিক তো হবে, সেটাই হোক। বিমান সভয় বলল। এই দ্বীপে আবার জানোয়ারেরা থাকে না তো? রূপেনবাবু বললেন। না না, দেখছো না, ছোট দ্বীপ, চারপাশে দেখা যাচ্ছে। সন্তু জিজ্ঞেস করলো। এই দ্বীপটার নাম কি? রূপেনবাবু বললেন। তা তো জানি না, বোধহয় কোনো নাম নেই, এখানকার অনেক দ্বীপ শুধু নম্বর দিয়ে চেনা যায়। সন্তু বলল। আমি এই দ্বীপটার নাম দিলাম মারমেড আয়ারল্যান্ড। লঞ্চের গায়ে বাঁধা রয়েছে একটা ডিঙি নৌকো, সেটা ভাসানো হলো জলে। মিনিট 10 মধ্যেই ওরা পৌঁছে গেল ছোট দ্বীপটায়। দ্বীপটা একেবারে সুন্দর, আঁকা একটা ছবির মতন। তীরের কাছে মিহি সাদা বালি ছড়ানো, তারপর নানান রঙের নুড়ি পাথর, তারপর গাছপালা। তবে এখানকার জঙ্গল খুব ঘন, বোধহয় কখনো সমুদ্রে ফুলে ওঠে, পুরোপুরি দ্বীপটাই ডুবিয়ে দেয়। ঘাস কিংবা ঝোপঝাড় কিছুই নেই, বড় বড় গাছ আর মাঝে মাঝে ফাঁকা জায়গা। তীর থেকে খানিকটা ভেতরে চলে এসে সন্তু দেখতে পেল একটা গোল মতন পাথরের ঢিবি। জুতো খুলে সন্তু তরতর করে সেটার ওপর উঠে গেল। কাকাবাবু পাথরটার গায়ে হাত দিয়ে বললেন, বেশ পেছল, আমি আর খোঁড়া পা নিয়ে ওপরে উঠবো না। বিমানও জুতো খুলে উঠে গেল ওপরে। ঢিবিটা একতলা সমান উঁচু, এখানে খুব বড় গাছ নেই বলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। কাকাবাবু বললেন, আমি সমুদ্রের ধার দিয়ে দ্বীপের চারপাশটা একবার ঘুরে আসি। কাকাবাবু আড়ালে চলে যেতেই বিমান একটা সিগারেট ধরালো। কাকাবাবুর সামনে সে সিগারেট খায় না। ছোট্ট নৌকা লঞ্চের দিকে ফিরে আসছে খাবার দাবার আনতে। লঞ্চটা স্টার্ট বন্ধ করে দিয়েছে, এখন ভাসতে ভাসতে এদিকে যেন সরে আসছে। সন্তু আর বিমান গল্প করছে, হঠাৎ চমকে উঠল দুজনেই। পাথরটা একবার হটলেও কেঁপে উঠল না, মাটি কাঁপছে। ওরা পরস্পরের চোখের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলার আগেই আবার পাথরটা কেঁপে উঠল বেশ জোরে। এবার বিমান চিৎকার করে উঠল, ভূমিকম্প, ভূমিকম্প! সন্তু সরাত করে পাথরটা থেকে গড়িয়ে নেমে নিচে চেঁচিয়ে বলল, কাকাবাবু সাবধান, ভূমিকম্প হচ্ছে। সন্তুর ধারণা হলো ভূমিকম্পে দ্বীপটার মাঝখানে ফেটে দুভাগ হয়ে যাবে, তারপর সব শুদ্ধ ডুবে যাবে সমুদ্রে। কাকাবাবু জলের ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন, পিছিয়ে এলেন খানিকটা। সন্তু আর বিমান দুজনেই চেঁচাচ্ছে। তিনি ওদের কাছে এসে বললেন, কি হয়েছে, কোথায় ভূমিকম্প? আমি তো কিছু টের পেলাম না। রূপেনবাবু এসে বললেন, আমি তো বুঝতেই পারিনি। বিমান বলল, পাথরটা দুবার জোরে জোরে কেঁপে উঠল। ওরে বাপরে! সঙ্গে সঙ্গে সন্তুর চোখ বড় বড় করে সাংঘাতিক বিস্ময়ে বলল, এ কি, এ কি? ওদের চোখের সামনে পাথরের ঢিবিটা দুলতে শুরু করেছে, আর একটু একটু এগোচ্ছে, ঠিক জীবন্ত কোনো প্রাণীর মতো। ভয় পেয়ে সবাই ছিটকে দূরে সরে গেল। বিমান বলল, এটা কোন বিরাট জন্তু! রূপেনবাবু এক দৌড় মেরে জলের ধারে গিয়ে তার খালাসিকে ডেকে বলতে লাগলেন, ওরে রঘু, ওরে রতন, মানসিং, শীঘ্রই লঞ্চটা নিয়ে আসো, প্রকাণ্ড জানোয়ার মেরে ফেলবে, মেরে ফেলবে। পাথরের ঢিবির মতন প্রাণীটা কিন্তু একটু একটু নড়তে লাগলো, ওদের দিকে তেড়ে এলো না। কাকাবু সাহস করে এগিয়ে এসে একটা স্ক্র্যাচ পাথরের গায়ে ঘষে দিলেন। সেটার উপর শ্যাওলা জমে গেছে, একটুখানি খসে গেল। কাকাবাবু বললেন, এটা তো মনে হচ্ছে একটা কচ্ছপ। বিমান বলল, এত বড় কচ্ছপ! কি বলছেন? তা কখনো হতে পারে? কাকাবাবু বললেন, দাঁড়াও দেখি, কচ্ছপ হলে নিশ্চয়ই একটা মুখ থাকবে, মুখটা দেখলেই বোঝা যাবে। কাকাবাবু প্রাণীটা চারপাশে ঘুরতে লাগলেন। বেশি খুঁজতে হলো না, একটা গাছের আড়াল থেকে ছটাং করে বেরিয়ে এলো তার গলা আর মুখ। হাতির সুরের মতন মোটা, ক্রিকেট বল সাইজের দুটো চোখ যেন বেরিয়ে আসতে চাইছে, দেখলেই বুক কেঁপে ওঠে। কাকাবাবু তবু ভয় পেলেন না। তিনি বললেন, মুখটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কচ্ছপ। সমুদ্রে অনেক বড় বড় কচ্ছপ থাকে বটে, কিন্তু এত বড় কচ্ছপ যে হতে পারে তা কখনো শুনিনি। সন্তু বলল, কাকাবাবু আর যেও না। রূপেনবাবু এখন খানিকটা ধাতস্থ হয়েছেন। তিনি এবার খুব উৎসাহের সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটাকে পোর্ট ব্লেয়ার নিয়ে যাব, তারপর কলকাতায় নিয়ে যাব, এরপর কচ্ছপ কেউ দেখেনি, তারপর বিলেতে আমেরিকায় পাঠাবো। এটাকে উল্টে দাও।
উল্টে পাগুলো বাঁধো। একজন লোহার রড বাড়িয়ে দিল কচ্ছপটার মুখের দিকে। কচ্ছপটা সেটা সঙ্গে সঙ্গে কামড়ে ধরে দুটো ঝটকা মারতেই রডটা ভেঙে দুটুকরো হয়ে গেল। রূপেনবাবু দূর থেকে এক লাফ দিয়ে বললেন, বাপরে, দাঁতের কি জোর! রঘু নামের একজন খালাসি বলল, স্যার, আমি কচ্ছপ ধরার কায়দা জানি। একটা নাইলনের দড়ি চাই। একজন দড়ি আনতে ছুটে গেল। অন্য সবাই গোল করে ঘিরে দাঁড়িয়েছে। এত বড় চেহারা নিয়েও কচ্ছপটা বোধহয় বেশ ভীতু প্রাণী। সে দৌড়ে পালাবার চেষ্টা করলো না, কারুকে তেড়ে কামড়াতেও গেল না। কাকাবাবু বললেন, শুনেছি ওরা বহুদিন বাঁচে। এর বয়স কয়েকশো বছর হলেও আশ্চর্য কিছু নেই। রঘু বলল, এবার সবাই মিলে হাত লাগিয়ে ওকে উল্টে দিতে হবে। সবাই কাছে এসে হাত লাগাবার আগেই কচ্ছপটার পিঠটা কেঁপে উঠল কয়েকবার। ওর পিঠে কিছু মাটির চাপড়া দিয়ে তা খসে গেল। তখন দেখা গেল তার পিঠে অনেক হিজিবিজি দাগ। সন্তু বলল, কাকাবাবু দেখুন দেখুন, এই দাগগুলোই মনে হয় এক এক জায়গায় বাংলায় অ লেখা আছে। বিমান রূপেন বাবুরাও ঝুঁকে এসছেন দেখতে। সন্তু বলল, তারপর এটা কি? এ? কাকাবাবু বললেন, এ নয়, তয়রফলা। মাত্র তাহলে হলো আর মাত্র। রূপেনবাবু বললেন, আশ্চর্য আশ্চর্য, কচ্ছপের পিঠে এরকম লিখলো কি? সন্তু বলল, আরও কিছু লেখা আছে। কাকাবাবু বললেন, আমি সবটা পড়তে পারছি, এই দেখ ভালো করে। আর মাত্র দুটি, মেরো না, মেরো না, মেরো না। সন্তু বললেন, হ্যাঁ, স্পষ্ট পড়া যাচ্ছে। প্রকৃতি লিখে দিয়েছে যে প্রকৃতিতে এরকম কচ্ছপ মাত্র দুটো বেঁচে আছে। বিমান বলল, তার পাশেই তো কেউ যেন লিখছে। কাকাবাবু বললেন, মহাকাল কখন কোন ভাষায় লেখেন তার তুমি আমি কি জানি? কথাগুলো যে লেখা রয়েছে তা তো সত্যি। কচ্ছপটা নিজেই পিঠ ঝাঁকিয়ে তা আমাদের দেখালো। তারপর কাকাবাবু হাত জোর করে আবেগের সাথে খালাসিদের বললেন, আপনাদের অনুরোধ করছি, ওকে ছেড়ে দিন। বন্দি অবস্থায় যদি ও মরে যায় তাহলে পৃথিবী থেকে এই কচ্ছপ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এদের ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। খালাসিরা চুপ করে দাঁড়িয়ে রইল। রূপেনবাবু বললেন, ওরে বাবা, জন্মে কখনো এমন দেখিনি। ভগবান নিজেই লিখে দিয়েছেন ওকে মেরো না। কাকাবাবু আদেশ দিলেন যে ওর গলা থেকে ফাঁসটা খুলে দেওয়ার জন্য। খালাসিরা এবার ফাঁস খুলে নিল ওর গলা থেকে। কচ্ছপ এবার থপ থপ করে এগোতে লাগলো জলের দিকে। রূপেনবাবু হাত জোর করে বললেন, জয় বাবা, কুর্ম অবতার, আমাদের দোষ নিও না। কচ্ছপটা জলের কাছাকাছি গিয়ে একবার মুখটা ফিরে ওদের দিকে দেখল। তারপর প্রবল আলোড়ন তুলে মিলিয়ে গেল নীল সমুদ্রের জলরাশির মধ্যে। Audio Jungle.